দুবরাজপুরে ঢুকতেই সত্যবাবু ড্রাইভার আর গোবর্ধন বাবু দুজনকেই বললেন, খেয়াল থাকে যেন আসল পরিচয় কেউ না জানে আপাতত। ঠিক আছে স্যার। সত্যবাবু আবার ড্রাইভারকে বললেন, গাড়িটা এখানে কোথাও পার্ক করো, আর এখানেই অপেক্ষা করো বা এদিক ওদিক ঘুরে এসো, আমরা আসি। চলো নেমে পড়ি আমরা গোবর। কিছুক্ষণ পর যেতে যেতে একটা চায়ের দোকান দেখে সত্যবাবু বললেন, চলো চা খেয়ে যাই। গোবর্ধন বাবু কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে সত্যবাবু আবার বললেন, আরে এখন তো অবেলা নয়, সন্ধে নামলো, এখন তো আর তোমার চা খেতে অসুবিধে নেই, চলুন খেয়েই নি। সাথে চপও ভাজছে দেখছি, চলবে? না স্যার, আমি বিস্কুট খাবো, এনেছি সাথে, ব্যাস। ঠিক আছে, খাবে না, কিন্তু নজর দেবে না বলে দিলাম। দোকানের সামনে গিয়ে সত্যবাবু বললেন, একটা পেঁয়াজি, একটা আলুর চপ আর দুটো চা। দোকানদার দিতেই পেঁয়াজিটাতে ফু মারতে মারতে সত্যবাবু বললেন, সোয়েটার এনেছো তো? ঠান্ডা পড়ে কিন্তু রাতে খুব। হ্যাঁ স্যার, সে আর বলতে, আমি গরমকালেই পাখা আস্তে করে শুই, তো এখন তো আরোই। ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। দোকানদার চা দিতেই এক চুমুক মেরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, জোড়া পুকুরটা কোন দিকে পড়বে? দোকানদার ভালো করে দেখে বলল, নতুন মনে হচ্ছে বাবু এখানে, তাই না? আরে হ্যাঁ, ওই কলকাতা থেকে আসছি। পলাশ 2 সপ্তাহ আগেই আমাদের ওখান থেকে ফিরেছে, ওর 2 দিন আগেই কলকাতা ফেরার কথা, ফিরল না দেখে আমরা চলে এলাম। দোকানদার হেসে বলল, কেন মিথ্যে কথা বলছেন বাবু, আমি জানি কি জন্য যাচ্ছেন আপনারা। সত্যবাবু ভ্রু কুঁচকে বললেন, কি জন্য? সবই বাবার দয়া বাবু, যান, আমিও যাব একটু পরে। আর হ্যাঁ, আজ 26শে জানুয়ারি বলে ওদিকে কি সব স্টেজ করে গান গুম্মু হচ্ছে, ওই আওয়াজ শুনে বুঝতে পারবেন যে এসে গেছেন। সত্যবাবু কিছু বললেন না, চা খেয়ে বেরিয়ে গেলেন। খানিকটা যেতেই গোবর্ধন বাবু বললেন, স্যার, শ্যামা সঙ্গীত বাজছে না? সত্যবাবু শুনে বললেন, কই, এ তো গিটারের আওয়াজ। গোবর্ধন বাবু আবার শুনে বললেন, না স্যার, এই তো স্পষ্ট শুনছি, আমার স্বাদ না মিটিল গাইছে কেউ। কিছু দূর গিয়েই ডান দিকে ঘুরে দেখতে পেলেন একটা মাঠ, সেখানে স্টেজ করে ফাংশন হচ্ছে 26শে জানুয়ারি উপলক্ষে। মাঠে ঢুকতেই দেখলেন ব্যানার লাগানো একটা বেশ বড়ই। সত্যবাবু বললেন, পড়ো তো গোবর, প্রজাতন্ত্রের স্বতন্ত্র উৎসব পরিচালনায় জোড়াপুকুর ঐক্য মিলনী, মূল আকর্ষণ শুকতারা, প্রোগ্রেসিভ রক ব্যান্ড। সত্যবাবু শুনে বললেন, প্রোগ্রেসিভ রক ব্যান্ড না হয় বুঝলাম, কিন্তু শ্যামা সঙ্গীত গাইছে কেন? একদম স্টেজের পাশে গিয়ে দুজনে দাঁড়ালেন। স্টেজে তখন গায়ক পুরো দমে নিজের মাথা নাড়াচ্ছে, গিটারিস্ট দুলছে বেশি, বাজাচ্ছে কম। ড্রামার নাকি শুনেছিলাম ব্যান্ডের ব্যাকবোন হয়, এ তো শিরদাঁড়া ভাঙা মনে হচ্ছে। আর সবাই মিলে আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল গাওয়ার চেষ্টা করছে। সত্যবাবুও কলেজে একটু আধটু ড্রাম বাজাতেন, ওদের গানটা শুনতে লাগলেন ভালো করে। গান শেষ হলো, একে একে স্টেজ থেকে নেমে গেল সবাই। সত্যবাবু বললেন, চলো তো একটু ব্যাক স্টেজটা ঘুরে আসি। ব্যাক স্টেজে গিয়েই দেখলেন গায়ক আর গিটারিস্ট দুজনেই একটা করে জয়েন্ট ধরিয়ে খাচ্ছে। গায়ক বলল, পাবলিক ভালোই খেয়েছে বল। শুনে সত্যবাবু বললেন, হ্যাঁ সে আর বলতে, দারুণ দারুণ। তা কতদিন ধরে খাওয়াচ্ছে এসব পাবলিককে? গায়ক বলল, এই তো কাকু, সামনের মাসে আমাদের ব্যান্ডের অ্যানিভার্সারি। গোবর্ধন বাবু ছেলেটার গেঞ্জিতে শুকতারা লেখাটা দেখে বলে উঠলেন, বাহ, তা ব্যান্ডের নাম ওরকম করে লেখা কেন? গায়ক নিজের গেঞ্জির লেখাটা দেখে বলল, ও এটা শুকতারা, আসলে আমরা তারাই আমাদের সুখ খুঁজে পাই। গোবর্ধন বাবু উত্তর শুনে চুপ করে গেলেন। সত্যবাবু বললেন, কিন্তু প্রোগ্রেসিভ রকের সাথে শ্যামা সঙ্গীত, ব্যাপারটা সেই আদার কাঁচকলা হয়ে গেল না? শুনে গিটারিস্ট জয়েন্টে একটা টান মেরে বলল, এসব নতুন যুগের গান কাকু, বুঝবেন না, ফিউশন বলে একে। পাবলিক রেসপন্স দেখলেন না? হ্যাঁ সত্যি বুঝবো না,
গানে শুধু গিটারের চ্যা চ্যা আওয়াজ দিয়ে ষাঁড়ের মতন চিল্লে যদি শ্যামা সঙ্গীত গাওয়া হয়, তারপর আবার সেটাকে প্রোগ্রেসিভ রক বলে চালানো হয়, তাহলে সত্যি বুঝবো না হয়তো। একটু রেগে গিয়ে গিটারিস্ট বলল, কি বলতেটা কি চান আপনি? প্রোগ্রেসিভ রক কি জিনিস জানেন? বিটলসের নাম শুনেছেন কখনো? প্রোগ্রেসিভ রক করেছে এরকম আরও কয়েকটা ব্যান্ডের নাম বলো তো দেখি। গিটারিস্ট একটু নিচু গলায় বলল, ওই তো বললাম বিটলস, আরও অনেক আছে। সেটাই তো জানতে চাই, আরও কে কে আছে শুনি। আপনাকে কেন বলতে যাব? ও আচ্ছা, বুঝে গেছি। এরপর গিটারিস্টের জামার ভেতরের গেঞ্জিতে বব মার্লের ছবি দেখে জিজ্ঞেস করলেন, ওটা কে বলো তো? দিস ইজ বব, আমার গুরুদেব। আচ্ছা, কি করতেন ইনি? নিজের হাতের জয়েন্টটা দেখিয়ে বলল, এই যে বব বানাতো আর মারতো। বাহ, তা ওনার ইন্সপিরেশনেই এসব খাচ্ছ নাকি? কি বলতে চান আপনি? সত্যবাবু দেখলেন ছেলেটার হাতে আবার একটা রিস্ট ব্যান্ড, যাতে চে গেভারার ছবি। দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা ইনি কে? কোনো ব্যান্ডের সাথে যুক্ত? বেশি চেনা চেনা লাগছে। হ্যাঁ কাকু, এটা হলো চে, দারুণ গিটার বাজাতো। সত্যবাবু অবাক চোখে তাকিয়ে খানিক সুর করে বললেন, এটা কি বলিস রে? ইনি বল। আর হ্যাঁ, ইনি হয়তো গিটারটাই বাজাননি শুধু, বাকি সবই করেছেন। তারপর গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বললেন, যুব সমাজের সঙ্গীত চর্চাটা দেখছো, আলাদাই না? গোবর্ধন বাবু ওদের জিজ্ঞেস করলেন, কিন্তু কম্বিনেশনটা কেমন আলাদা না তোমাদের? প্রোগ্রেসিভ রকে শ্যামা সঙ্গীত। গায়ক বলল, আলাদা বলেই তো করি কাকু, পরের অ্যালবাম আসছে আমাদের, চতুর্দিক রাবীন্দ্রিক। রবীন্দ্রসঙ্গীত প্রোগ্রেসিভ রক ভার্সন? আমারও পড়ানো যাহা চায়, হলো আমাদের প্রথম রাবীন্দ্রিক রক। সত্যবাবু মাথায় হাত দিয়ে বললেন, সে কি? আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এই লাইনে রক ঢুকবে? বিশ্বভারতীকে ভয় লাগে না? ভয় কিসের? এ তো নতুন চিন্তা ভাবনা, এসব এমনি এমনি আসে না। পটে আগুন ধরলেই পটাপট আইডিয়া বেরোয়, বুঝলেন? বুঝলাম। এবার নোবেলটা কেন ফেরত এলো না আর? যাই হোক, তোমরা পাড়ার ছেলে তো, একটা কথা বলো, পলাশের বাড়িটা কোন দিকে? এই বলে ঠিকানাটা দেখালেন সত্যবাবু। আরে আগে বললেই পারতেন, আপনার দরকার। চলুন, আমরাও যাব পলাশদার বাড়ি। সত্যবাবু কিছু একটা আন্দাজ করলেন, তারপর ওদের পেছন পেছন দুজনে চলতে লাগলেন। মাঠ থেকে বেরিয়েই বাম দিকে একটু গিয়ে একটা টিউব কলের পাশে ছোট্ট মাটির বাড়ি। বাড়ির সামনে গিয়ে গায়ক বলল, পলাশদা, একটা 70-এর খাম দাও। ভিতর থেকে একজন এসে খাম দিতেই গায়ক সত্যবাবুকে বলল, কতর চাই আপনার? সত্যবাবু বলল, তোমরা যাও, আমি কথা বলে নেব। দুজনে চলে গেল। সত্যবাবু ভেতরের লোকটিকে দেখে বললেন, পলাশ আছে? কি দরকার? সেটা ওনাকেই বলবো। আমরা পুলিশ থেকে আসছি। স্যার, আমি পলাশ, এই তো আগের সপ্তাহে 2000 দিয়ে এলাম আবার। সত্যবাবু বললেন, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। ভেতরে গিয়ে বললেন, পলাশকে ডাকো। স্যার, মায়ের দিব্যি বলছি, আমিই পলাশ। এই আগের সপ্তাহে 2000 টাকা আর সাথে 100 টাকার গাঁজা দিয়ে এসছি থানায়। সত্যবাবু পকেট থেকে ঠিকানাটা বার করে দেখিয়ে বললেন, এটাই কি এই বাড়ির অ্যাড্রেস? ভালো করে দেখে নিয়ে পলাশ বলল, হ্যাঁ স্যার। টেনে একটা থাপ্পড় মারবো, সব সত্যি বেরোবে। বল, পলাশ কোথায়? ভিতর দিয়ে আওয়াজ শুনে পলাশের বউ বেরিয়ে এসে বলল, বাবু, এই তো আমার স্বামী পলাশ। আপনারা কাকে খুঁজছেন? এখানে আর কোনো পলাশের বাড়ি আছে? না, এই তল্লাটে আর পলাশ নেই। আমি পলাশ স্যার, বলুন কি হয়েছে? সত্যবাবু পকেট থেকে ফোন বার করে পলাশের ছবিটা দেখিয়ে বললেন, এই পলাশ কোথায়? কলকাতায় কাজ করে, 2 সপ্তাহ আগে এসছে। ঠিকানা তো তোমার বাড়ির দেওয়া ছিল। ছবিটা ভালো করে দেখে পলাশ বলল, আরে এ তো স্বপন, কয়েক মাস হলো এখানে এসছে। আমার খদ্দের ছিল, মাঝে মাঝে আসতো। এই তো 2 দিন আগেও এসছিল, বলল চলে যাচ্ছে কলকাতা আবার। সত্যবাবু গোবর্ধন বাবুর দিকে তাকালেন, তারপর আবার জিজ্ঞেস করলেন, তার মানে এখানকার লোক ছিল না?
আগে না স্যার, ওই 2 মাস আগে থেকে হবে হয়তো এখানে এসছিল। কেন স্যার? এখানে কোথায় থাকতো? ওই তো একটু দূরে বাপন খুড়োদের বাড়ি ভাড়া করেছিল। চলো, নিয়ে যাবে আমাদের। আগে আসুন স্যার। যেতে যেতে সত্যবাবু গোবর্ধন বাবুকে বললেন, উই আর লেট গোবর্ধন। যেভাবে দেখিয়েছে সেভাবেই দেখেছি, বুঝলে? ব্যাপারটা অন্য জায়গায়। পলাশের ডাকে বাপন খুড়ো বেরিয়ে আসতেই পলাশ বলল, বাপন খুড়ো, এনারা কলকাতা থেকে এসছেন, স্বপনের ব্যাপারে জানতে চাই কিছু। স্যার, এই হলো বাপন খুড়ো। আমরা পুলিশ থেকে আসছি। আপনার ওই স্বপন কদিন থেকে থাকছে এখানে? আগে প্রায় 2 মাস। কেন বাবু, কিছু হয়েছে কি? বাড়ি ভাড়া দেবার কোনো এগ্রিমেন্ট পেপার আছে? আগে সেটা কি? আচ্ছা, কোন ঘরে থাকতো? শেষ কবে এসেছিল? এই তো বাবু 2 দিন আগে এসেছিল। বলল কলকাতা যাচ্ছি, সময় মতো ভাড়া দিত। ওই যে ওদিকের ঘরে থাকতো। আসুন, আমি তো এদিকে আসি না কোনো দিন, ওর ঘরেও যাইনি। স্যার, কি করেছে ও? ওই ঘরের কাছে নিয়ে গিয়ে আবার বললেন, এই যে এই ঘরে। এ তো তালা লাগানো, ভাঙতে হবে কিছু একটা দিন। আগে কি হয়েছে বলুন না বাবু একবার। গেটের কোনো ক্ষতি হবে না তো তালা ভাঙতে গিয়ে? আরে না না, আপনি কিছু একটা নিয়ে আসুন। তালা ভেঙে ভেতরে ঢুকলেন দুজনে। ভেতরে একটা চৌকি, একটা ছোট টেবিল, আর তাতে 2টো ড্রয়ার। ঘরের মাঝামাঝি 2টো দড়ি লাগানো। চৌকির পাশে জানলা, আর তার ঠিক উপরেই সৌদির মক্কার ছবি লাগানো। সত্যবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলিম? রাম রাম বাবু, কি বলছেন? আমি পাকা হিন্দু। ঘরে তুলসী মঞ্চ আছে। আমার বউ বেঁচে থাকাকালীন বাড়িতে রোজ পুজো হতো। তাহলে এই ঘরে এই ছবি এলো কোথা থেকে? আমি তো আসতাম না এই ঘরে, এটাতে আমার ছেলে থাকতো। আমার বউ মারা যাবার পর ছেড়ে চাকরি পেল কলকাতায়, চলে গেল। সেও আর আসে না এখানে, অনেক বছর হলো। তারপর থেকে এটা ভাড়া দিই। মাঝে অনেকদিন ফাঁকাই ছিল। 2 মাস আগে এই ছেলেটাকে ভাড়া দিলাম আবার। গোবর্ধন বাবু টেবিলের ড্রয়ার খুলে দেখলেন একটা সিম কার্ড। নিয়ে এসে সত্যবাবুকে দেখালেন। এই দেখুন স্যার। ঠিক আছে বাপনবাবু, আমরা আসি। আপনি অন্য ভাড়াটে খুঁজে নিন। ওই স্বপন না সুলেমান যাই হোক, আর আসবে না এখানে, আমরা আসি। এই বলে দরজার মুখে গিয়ে আবার ঘুরে সত্যবাবু বললেন, আর হ্যাঁ, যদি বেঁচে থাকাকালীন আপনার ছেলের সাথে দেখা হয়, একটা জোরে চড় মেরে দেবেন। এলাম। বেরিয়ে গোবর্ধন বাবুকে বললেন, ফোন করে বলো গাড়িটা নিয়ে আসতে, এক্ষুনি বেরোবো। কিছুক্ষণ পর বাড়িতে গোবর্ধন বাবু বললেন, স্যার, প্রথমে পলাশ, তারপর স্বপন, এখন আবার সুলেমান না সেলিম যাই হোক, এ তো পাকা জালি জিনিস মনে হচ্ছে। জালি তো বটেই। গিয়েই আগে সিম চেক করাতে হবে, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। চাকরিতে রাখার সময় আইডি ভেরিফাই করেনি এরা? কি আজব ব্যাপার। কিন্তু স্যার, এর সাথে ওই 2টো খুনের কি সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। সেটা বুঝে গেলে তো হয়ে যেত গোবর। মোটিভটাই তো ধরতে হবে। গিয়েই ঝটফট সিমগুলো থেকে যা পারো জোগাড় করো, তারপর দেখছি। হ্যাঁ স্যার। স্যার, আর একটা কথা, সামনে কোথাও মিষ্টির দোকান থেকে একটু ল্যাংচা খেলে হতো না? শুনেছি বীরভূমের ল্যাংচা খুব বিখ্যাত। সত্যবাবু সামনের সিট থেকে পেছনে ঘুরে একটু মায়ার সুরেই বললেন, ওটা শক্তিগড় গোবর, বীরভূম না বর্ধমান। আমাকে তুমি পাগল করেই ছাড়বে। পরের দিন 27শে জানুয়ারি বিকেল 4:30। সত্যবাবুর কেবিনে একটা পেপার নিয়ে ঢুকলেন গোবর্ধন বাবু। এগিয়ে দিয়ে বললেন, স্যার, একটাই নাম্বারে ফোন গেছে 2 বার। একবার কথা হয়েছে 3:17 জন্য। নাম্বারটা ট্র্যাক করেছি, খিদিরপুর এলাকার নাম্বার। সাবাস, ব্যাস আর কি, চলো বেরিয়ে পড়ি। সন্ধে 6টা। খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের সামনে গাড়ি থেকে দুজনে নামলেন। তারপর ঠিক তার পাশে রাস্তা দিয়ে হেঁটে কিছুটা গিয়ে ডান দিকে দেখলেন বস্তি শুরু হচ্ছে। গলি দিয়ে হাঁটতে হাঁটতে একজনকে গোবর্ধন বাবু অ্যাড্রেসটা জিজ্ঞেস করলেন, দাদা, এই বাড়িটা কোথায়? মুখ থেকে গুটকার পিকটা মাঝ রাস্তায় ফেলে লোকটা বলল, ये सामने से चले जाइए सीधा, डाइना साइड में एक गली आएगा, घुसते ही पहला वाला झोपड़ी। সত্যবাবু নিজের ফোনটা বার করে ছবি দেখিয়ে বললেন,
देखिए तो, इसी का घर है ना? लोकटा देखे निये बोल्लो, अरे हाँ भैया, अपना शामीम का घर है। अच्छा, कौन कौन रहता है घर पे? ओ और उसकी अम्मी। आप लोग कौन है? ওই ভেরিফিকেশনে এসছি। খানিক ভ্রু কুচকে সে বলল, আভি কিসের ভেরিফিকেশন? আরে শামীম একটা নতুন চাকরি পেয়েছে, তাই আর কি। আচ্ছা ঠিক হে, যাইয়ে দেখিয়ে। লোকটির বলা রাস্তায় ঝুপড়ির সামনে গিয়ে সত্যবাবু ডাকলেন, শামীম। ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বললেন, শামীম ঘরে নেই, বাইরে গেছে। মাসিমা, আমরা ওর কাজের ওখান থেকেই আসছি, একটু দরকার ছিল আপনার সাথে। মহিলাটি কথা শুনে বাইরে এলেন, বললেন, কি দরকার? সে তো সকালেই বেরিয়ে গেল। কাল আমাকে বলল আপনাদের ওখানে আর কাজ করবে না, সৌদি যাবে এই সপ্তাহে, ওখানে নাকি কাজ করবে। সত্যবাবু নিজের ফোনে ছবিটা বার করে দেখিয়ে বললেন, এটাই আপনার ছেলে তো? হ্যাঁ। আপনারা চেনেন না নাকি? মাসিমা, আমরা আসলে পুলিশ থেকে আসছি, ভেতরে আসতে পারি? একটু দরকার আছে। পুলিশ? চমকে উঠলেন শামীমের মা। কেন, স্বামী কিছু করেছে? হ্যাঁ, করেছে তো বটেই। আপনি বলুন ওর ব্যাপারে, এই কদিনই আর কি বলেছে ও? সত্যি বললে শামীমেরই ভালো। আপনারা আসুন ভেতরে। শামীম গত 2 মাস হলো বাড়ি আসেনি। 2 মাস আগে একদিন এসে বলল ও নাকি সৌদিতে কাজ পেয়েছে। এখন 2 মাস বীরভূমে করতে হবে, তারপর অফিস থেকে সৌদি পাঠিয়ে দেবে। 2 দিন হলো ফিরেছে, এই একটু আগে বেরোলো, বলল টিকিট নিয়ে আসছি সৌদির। কি হয়েছে একটু বলুন এবার। আপনার ছেলে আপনাকে মিথ্যে বলেছে, দুটো খুন করেছে সে। আমরা এখানেই অপেক্ষা করছি ওর জন্য, আসুক ও। কি বলছেন কি আপনারা? স্বামী এরকম করতেই পারে না, খুন কোনোদিনও করবে না আমার স্বামী। আপনারা ভুল করছেন। ঠিক আছে, ও আসুক না, তারপরে নিজেই বলবে ও। 40 মিনিট পর শামীম ঘরের বাইরে থেকে চিল্লে বলল, আমি পেয়ে গেছি টিকিট। বলে ঘরে ঢুকে সত্যবাবু আর গোবর্ধন বাবুকে দেখে বলল, কে তোমরা? সত্যবাবু দেখলেন ফোনের ছবির সাথে একদম মিলে যাচ্ছে। বললেন, আরে আমাদের চিনলে না পলাশ? ও না, সরি। না, শামীম। শামীম অবাক হয়ে গেল শুনে। খানিক ভয় পেয়ে পালাতে যেতেই গোবর্ধন বাবু ধরে বললেন, অনেক তো পালালে বাবা, এবার তোমার মাকে বলো যে তুমি আসলে স্বপন, পলাশ না শামীম। স্যার, আমি কিছু করিনি স্যার। সত্যবাবু হাতে হাত করাটা পরিয়ে বললেন, তাহলে কি চোর পুলিশ খেলবি বলে পালাচ্ছিলিস? এরপর দুজনে মিলে শামীমকে নিয়ে বেরিয়ে গাড়িতে তুললেন। সত্যবাবু বললেন, চল এবার চোর পুলিশ খেলবো। রাত 8:30, ইন্টারোগেশন রুম। বড় জেদি ছেলে শামীম। শেষ 30 মিনিট ধরে ধোলাই খেয়েও কথা বেরোচ্ছে না মুখ থেকে। সত্যবাবু টেনে এক থাপ্পড় মেরে 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, দেখ ভাই, আমি খুব ভালো করে জানি এটা তোর একার প্ল্যান হতে পারে না। যার বা যাদের জন্য এত মার খাচ্ছিস তারা কিন্তু শুধুই তোকে ব্যবহার করছে ব্যাস। আজ যদি তুই জেলে যাস, তোর মায়ের কি হবে ভেবে দেখ। শামীম কোনো মতে চোখ তুলে তাকিয়ে বলল, স্যার, আমি খুন দুটো করিনি, আমি সাচ্চা মুসলমান আছি স্যার, মিথ্যে বলবো না আপনাকে। আমি শুধু আমাকে দেওয়া কাজটুকু করেছি ব্যাস। আমার টাকার দরকার ছিল প্রায় 5 লাখ সৌদি যাবার জন্য, তাই করেছি। তো যদি খুন দুটো নাই করে থাকিস, তাহলে কার কথায় প্রাঞ্জল বাবুকে মেসেজ করলি রাতে? তোর ঘর সার্চ করে প্রাঞ্জল বাবুর মতো একই জুতো, তাও আবার ফর্মাল কি করে পাওয়া গেল? তুই তো কোনো অফিসে কাজ করিস না, আর এই একই জুতোর ছাপ ওই বাড়ির বাগানে পাওয়া গেল কি করে? নিজেকে নিজে সাচ্চা মুসলমান বলতে লজ্জা করে না? পাপের টাকা নিয়ে সৌদি যাবি, পরে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবি তো? তোর মাকে সবাই খুনির মা বলে ডাকবে, সেটা শুনতে ভালো লাগবে তো? সত্যি সত্যি যদি খুন না করে থাকিস তাহলে সত্যিটা বল। যদি না করে থাকিস খুন, তাহলে সাজাও বেশি হবে না, কিন্তু তার জন্য তোকে এটা বলতে হবে যে কে খুনি। এমনি এমনি তুই পালাতে পারবি না। হাই প্রোফাইল কেস,
তার উপর তোর বিপক্ষে এত জোরালো প্রমাণ আছে। বাঁচার আশা নেই বললেই চলে। তোর আর সৌদি যাওয়া হলো না। শামীম কথাগুলো চুপচাপ শুনছিল। সত্যবাবু আবার গোবর্ধন বাবুকে বললেন, চলো গোবর, কেস ক্লোজড। এই হলো খুনি। চলো রিপোর্টটা ভালো করে বানাও। কোর্টে মোটামুটি 14 বছর তো পাকা, বাকিটা ভগবানের হাতে। আর হ্যাঁ, এর মাকে জানিয়ে দিও পুরো ব্যাপারটা। চলো বেরোই। দুজনে বেরোতে গেলেই শামীম ডাকল, স্যার। সত্যবাবু ঘুরে তাকাতেই, যদি আসল খুনি ধরা পড়ে তাহলে আমার কিছু হবে না তো? সত্যবাবু গোবর্ধন বাবুর দিকে দেখে চশমাটা একটু উপরে তুলে বললেন, দেখ, তোকে মিথ্যে বলবো না, কিছু তো হতেই হবে, তাই না? যেহেতু তুইও প্ল্যানে ছিলি, কিন্তু সেটা খুবই কমের উপর দিয়ে যাবে। এই ধর 2-3 বছর, তারপর সৌদি যাস বা যেখানে খুশি যাস। বলছি স্যার, সব বলছি। পরের দিন 28শে জানুয়ারি, জি টেকনোলজির অফিস, বেলা 12টা। বিদিশা দেবীর আজ প্রথম সিইও পদে নিযুক্ত হবার দিন। অফিস পুরো সাজানো হয়েছে। সবাই শুভ কামনা জানানোর পর বিদিশা দেবী নিজের কেবিনে গিয়ে সিইওর চেয়ারে বসলেন। টেবিলে অভিনব বাবু আর বিদিশা দেবীর একটা ছবি রাখা। ছবিতে নিজের আঙুল বোলাতে বোলাতে কি একটা ভাবতে লাগলেন তিনি। হঠাৎ সত্যবাবু একটা ফুলের তোড়া হাতে কেবিনে ঢুকলেন। ঢুকেই বললেন, আসতে পারি? ও সরি, এসেই তো গেছি, তাহলে বসি একটু। এই বলে সামনে চেয়ারে গিয়ে বসলেন আর টেবিলের ওপর তোড়াটা রাখলেন। বিদিশা দেবী বললেন, আপনি জানতেন যে আজ আমার প্রথম অফিস? না, আসলে কাল রাতেই জানলাম। কাল রাতে কে বলল আপনাকে? ওই শামীমের সাথে দেখা হলো, সেই বলল। চমকে উঠলেন বিদিশা দেবী নামটা শুনে। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, কে শামীম? সত্যবাবু চশমাটা খুলে টেবিলে রাখলেন। তারপর বললেন, মনে আছে আপনাকে সেদিন বলেছিলাম যে আজ চা খাবো না, অন্যদিন বসে বেশ চা খাওয়া যাবে। আজ সেই দিন। গল্পটা যখন বলবো সাথে চা না হলে ঠিক জমবে না। একটা চা বলে দিন না প্লিজ। বিদিশা দেবী টেবিলে রাখা ফোন থেকে ফোন করে বললেন, একটা চা পাঠিয়ে দাও। ফোনটা রেখে বিদিশা দেবী তোড়াটার দিকে তাকিয়ে বললেন, এটা আমার জন্য তো? নিয়ে পাশে রাখি। অনেক ধন্যবাদ। না, আসলে এটা আপনার জন্য না, অন্য কারোর জন্য। আমি সিইও হলাম, তাহলে এটা কার জন্য? সত্যবাবু ডাকলেন, প্রাঞ্জলবাবু ভেতরে আসুন। প্রাঞ্জলবাবু দরজা খুলে ভেতরে আসতেই সত্যবাবু তোড়া নিয়ে ওনাকে দিয়ে বললেন, অনেক অনেক শুভকামনা আপনাকে। জানি না আপনি সিইও হতে পারবেন কি না, কিন্তু তাও যদি হন সেই জন্য। বিদিশা দেবী কিছু বুঝতে পারলেন না। বললেন, কি হচ্ছে কি এসব? আর এই খুনিটা এখানে কেন? একটা ছোট ভুল করছেন আপনি বিদিশা দেবী। খুনি এখানেই আছে, কিন্তু সেটা প্রাঞ্জল বাবু না, আপনি। বিদিশা দেবী টেবিলে হাত চাপড়ে বললেন, কি পাগলের মতো বকছেন আপনি? আমি আমার নিজের স্বামীকে খুন করব? আর সেদিন তো বললেন যে প্রাঞ্জল খুন করেছে, সব প্রমাণও তো ছিল। হঠাৎ কি হলো? সত্যবাবু চেয়ারে হেলান দিয়ে বললেন, সে তো এতদিন আপনি যা দেখিয়েছেন সেটাই দেখেছি আমরা। দাঁড়ান 1 মিনিট। এই বলে সত্যবাবু ডাকলেন, গোবর্ধন। গোবর্ধন বাবু শামীমকে নিয়ে ঘরে ঢুকতে বিদিশা দেবী অবাক হয়ে গেলেন। প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন তিনি। সত্যবাবু বললেন, কি এই ছেলেটাকে চেনেন? বলতে বলতেই অফিস বয় চা রেখে দিয়ে গেল টেবিলে। সত্যবাবু বললেন, আচ্ছা চেনেন না, ঠিক আছে, চাও এসে গেছে, এবার তাহলে আপনাকে চেনাই। এক চুমুক মেরে আবার শুরু করলেন সত্যবাবু, এই হলো সেই ছেলে শামীম, যে আপনার বাড়িতে লাস্ট 2 মাস ধরে কাজ করছে পলাশ নাম নিয়ে। আপনি একে ব্যবহার করে খুন দুটো প্ল্যান করেন। আগের দিন 27শে জানুয়ারি, ইন্টারোগেশন রুম। দুজনে বেরোতে গেলেই শামীম ডাকল। শামীম বলল, বলছি স্যার সব। আমি খুব গরিব ঘরের ছেলে। বাবা ছোট থেকেই নেই। মা বিড়ি বেঁধে আর ঠোঙা বানিয়ে সংসার চালাতো। আমাকে 10ম শ্রেণী অবধি পড়ালো, তারপর শরীর খারাপের জন্য আর টানতে পারল না। আমি কাজে ঢুকলাম, একটা বারে ওয়েটারের কাজে। তারপর সেখান থেকে আস্তে আস্তে আলাপ হলো জিশান ভাইয়ের সাথে। জিশান ভাই ওই হংকং বারে রোজের কাস্টমার ছিল।
সেখান থেকে চেনা জানা হতে জানলাম জিশান ভাই বড় বড় পার্টিতে মদ, ড্রাগস এসব সাপ্লাই করে। আমিও যোগ দিলাম জিশান ভাইয়ের সাথে, ওই কাজই করতাম। তারপর একদিন একটা বড় পার্টিতে মদ দিতে যাবার কথা হলো। জিশান ভাই আমাকে দায়িত্ব দিল সেটার। সেই পার্টিতেই বিদিশা দেবীর সাথে আলাপ। তারপরে 2 মাস আগে আবার ওনার ফোন এলো একদিন। বললেন, শামীম, কাল একবার বাড়ি এসো, দরকার আছে। ওই দুপুরের দিকে এসো, এসে আমাকে ফোন করো। আমি যেতেই আমাকে উপরে নিয়ে গিয়ে বললেন, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ ম্যাডাম? তোমাকে আমার বাড়ির কাজের লোক হিসাবে কাজ করতে হবে 2 মাসের জন্য হয়তো। আমি রেগে গিয়ে বললাম, আপনি কি ভাবেনটা কি আমি কাজের লোক নই, বিজনেস করি। ধান্দার কিছু থাকলে বলুন, না হলে আসছি। 5 লাখ টাকা দেব? শুনে আমি অবাক হয়ে গেলাম। হেসে বললাম, আমাকে কি চুতিয়া পেয়েছেন নাকি? 2 মাসের কাজ, তার জন্য 5 লাখ? আমি ইয়ার্কি খুব একটা করি না শামীম, আর তোমার সাথে তো কখনোই করব না ইয়ার্কি। করবে কিনা বলো, না হলে অনেকে আছে আরো। দেখুন, কাজটা তো শুধু ঘরের হতে পারে না। কি করতে হবে পুরোটা বলুন। তোমাকে শুধু আমার কথা মতো আমার আর আমার বরের সেক্স করার একটা ভিডিও করতে হবে। আমি অবাক হয়ে গেলাম শুনে। বললাম, কি? আপনি সুস্থ আছেন তো, নাকি নেশা করে আছেন? দেখো, 5 লাখ যখন আমি দেব, তোমাকে তখন যা বলবো সেটাই করবে, কোনো প্রশ্ন ছাড়া। কাজ হবে, টাকা নেবে, চলে যাবে। আর হ্যাঁ, এই বাড়িতে নিজের নাম শামীম বলবে না, তোমার নাম অন্য একটা কিছু রেখে দিও। কেন? আমি মুসলিম বলে? আরে না না, পুরোটা শোনো। কাল তুমি দুবরাজপুর চলে যাও, ওখানে একটা ঘর ভাড়া নিয়ে নাম বদলে থাকো। ওখানে বলো যে তুমি কলকাতায় কাজ করো। তারপর 1 সপ্তাহ পরে এখানে এসে জয়েন করো। তারপরের স্টেপগুলো তখনই বলবো। আর হ্যাঁ, এই নাও তোমার অ্যাডভান্স। এই বলে 2.5 লাখ টাকা সামনে বার করে রাখলেন। বিশ্বাস করুন স্যার, ওই টাকা দেখে আমি আর থাকতে পারিনি। অনেক দিনের ইচ্ছা সৌদি যাব, কাজ করব, শুনেছি অনেক টাকা ওখানে। আমি টাকাটা নিয়ে বললাম, যা আপনি বলবেন তাই হবে। তারপর আমি বীরভূম যাই, ওখানে স্বপন নামে ঘর ভাড়া নিই। কিছুদিন পর কলকাতায় এসে এখানে কাজে জয়েন করি। তারপর একদিন হঠাৎ সন্ধেবেলায় বিদিশা ম্যাডাম নিজের ফোনটা আমার হাতে দিয়ে বলেন, কিছুক্ষণ পর দরজার বাইরে থেকে ভিডিওটা করতে থাকবি। কিছুক্ষণ পর দরজার কাছে যেতেই আমি তার ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করতে লাগলাম দরজার বাইরে থেকে। তারপর উনি একদিন বললেন, কাল বীরভূম চলে যাবি, এই নে নতুন সিম, আমি এতেই ফোন করব, বলে দেব কি করতে হবে। ঠিক তার কয়েকদিন পর ডাকলেন কলকাতা, কিন্তু বাড়ি আসতে মানা করলেন। বাইরে দেখা করে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললেন, এই জুতোটা পরে কাল বিকেলের দিকে গেট ফাঁকা থাকলে আমাদের ঘরে যাবি, গিয়ে বারান্দা দিয়ে নেমে পেছনের পাঁচিল টপকে চলে যাবি সোজা, কিন্তু খবরদার কেউ যেন না দেখে। আমি ঠিক সেরকমই করলাম। শ্যামলী আর তপন কিছুক্ষণের জন্য বেরোলে ঢুকতে গিয়ে দেখলাম এই স্যার বেরোচ্ছিলেন। উনি বেরিয়ে যেতে আমি ঢুকে বারান্দা দিয়ে নেমে পালিয়ে গেলাম। তারপর একদিন রাতে ওই ভিডিওটা পাঠিয়ে ম্যাডাম বললেন একটা নাম্বারে পাঠাতে, আর সাথে একটা অ্যাড্রেস দিয়ে বললেন আমি যাতে এখানে আসতে বলি। আমিও সেটাই করেছি স্যার, ব্যাস আর কিছু জানি না আমি। 28শে জানুয়ারি, বিদিশা দেবীর কেবিন। কিন্তু খুন করলে তো হবে না, যাতে জেনুইন লাগে তার ব্যবস্থাও করতে হবে। তাই আপনি কি করলেন? প্রথমে নিজেকে নিজে খুনি প্রমাণ করতে চাইলেন, যাতে পরে আপনার উপর আর সন্দেহ না করতে হয়। এবার প্রশ্ন হলো কিভাবে? আরেক চুমুক মেরে সত্যবাবু গোবর্ধন বাবুকে বললেন, মিলিয়ে নাও গোবর যদি বুঝে থাকো, আর যদি না বোঝো তাহলে ভালো করে শোনো। বিদিশা দেবীর দিকে তাকিয়ে আবার শুরু করলেন, আপনি খুব চতুরতার সাথেই প্ল্যানটা করেছিলেন। প্রথমে আপনি বললেন যে আপনি সিগারেট খান না, আবার তার সাথে সাথে পার্টির কথাটাও জানালেন। আপনি জানতেন যে আমরা ধরতে পারবো যে আপনি সিগারেট খান, তখন মিথ্যে বলার জন্য সন্দেহটা আপনার দিকেই যাবে, আর হাউস পার্টি থেকে তাড়াতাড়ি ফেরার ব্যাপারটাও সন্দেহের ছিল। তার উপর মোটিভও আপনি নিজেই দেখিয়ে দিলেন ওই অভিনব বাবুর আর আইভির অন্তরঙ্গ মুহূর্তের ছবি দুটো দিয়ে। আপনি জানতেন আমরা যাব আপনাকে ধরতে, আর ঠিক সেই সময় আপনি আপনার ভিডিওটা আমাদের দেখালেন আর ভিকটিম গেম খেললেন।
পরে শামীমের থেকে জানলাম যে ভিডিওটা আপনি জেনে শুনেই শামীমকে রেকর্ড করতে বলেছিলেন, যাতে দোষটা প্রাঞ্জল বাবুর ঘাড়ে দেওয়া যায়। প্রাঞ্জল বাবুই যে খুনি এটা বোঝানোর জন্য সেদিন ভিডিও দেখাতে দেখাতে আমাদের দেখিয়ে নিজের ফোনটা বারান্দা থেকে বাগানে ফেলে দিলেন, যাতে আমরা বাগানে যাই আর জুতোর ছাপ দেখতে পাই। এবার আসি জুতোর ব্যাপারে। প্রাঞ্জল বাবুর প্রায়শই যাতায়াত থাকতো আপনাদের বাড়িতে। আপনি জানতেন উনি কি জুতো পরেন। ঠিক সেই একই জুতো দিয়ে আপনি শামীমকে বললেন বারান্দা থেকে বাগানে ঝাঁপিয়ে নেমে পেছনের পাঁচিল দিয়ে পালিয়ে যেতে, যাতে ছাপটা পাওয়া যায়। এরপর যাতে পুরোপুরি প্রাঞ্জল বাবুকে ফাঁসানো যায়, সেই জন্য দুটো খুনের জায়গাতেই প্রাঞ্জল বাবুর মতো করে সিগারেট খেয়ে ফেলে রাখলেন। এবার আসি অভিনব বাবুর খুনের ব্যাপারে। খুনটা আপনি শুধু হাই ডোজের ইনসুলিন দিয়েই প্ল্যান করেছিলেন। আপনি জানতেন প্রাঞ্জল বাবু প্রায় অভিনব বাবুকে ইনসুলিন দেন, তাই সেদিন হাই ডোজের ইনসুলিনটা ফ্রিজে আপনি রেখে গেছিলেন, যাতে পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে খুনটা উনিই করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন প্রাঞ্জল বাবু অফিসের কাজ সেরে তারপর অভিনব বাবুকে ইনসুলিন দিয়ে বেরিয়ে যান। আর কাকতালীয়ভাবে সে সময় শ্যামলী আর তপন দুজনেই কেউ বাড়িতে না থাকায় তারা প্রাঞ্জল বাবুকে বেরোতে দেখেননি। এটা থেকেও প্রাঞ্জল বাবুর উপরে সন্দেহ হয় যে উনি বাগান দিয়ে পালিয়েছিলেন। প্রাঞ্জল বাবু বেরোতেই শামীম ভেতরে ঢোকে আর আপনার কথা মতো বারান্দা দিয়ে নেমে চলে যায়, কিন্তু তখনও অভিনব বাবু বেঁচে ছিলেন, কিন্তু অচৈতন্য ছিলেন। আপনি বাড়ি ফিরে দেখেন 17 জানুয়ারি খুনের সময়। বিদিশা দেবী বেল বাজাতেই শ্যামলী গেট খুলে দিল। বিদিশা দেবী ঢুকে জিজ্ঞেস করলেন, অভি এসেছে? হ্যাঁ দিদি। বিদিশা দেবী সোজা গিয়ে ফ্রিজ খুলে দেখলেন ইনসুলিন ডোজটা নেই। খুশি হয়ে উপরে নিজের ঘরে ঢুকতেই দেখলেন অভিনব বাবু বিছানায় পড়ে আছেন, অল্প চোখ খোলা, হালকা হালকা নিঃশ্বাস নিচ্ছেন। বিদিশা দেবীকে দেখে অনেক কষ্টে জলের দিকে ইশারা করলেন। কথা বলার অবস্থা তার ছিল না। বিদিশা দেবী অভিনব বাবুকে জ্যান্ত দেখে রেগে উঠলেন। রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে এসে দরজাটা বন্ধ করে অভিনব বাবুর কাছে গিয়ে বললেন, কষ্ট হচ্ছে সোনা? একটু তো হবেই। তারপরে সিরিঞ্জটা দেখলেন টেবিলে রাখা, ওটাতে আর হাত দিলেন না। অভিনব বাবু অনেক কিছু বলতে চাইছিলেন। বিদিশা দেবী শুরু করলেন, আরে হ্যাঁ রে বাবা, বলবো বলবো, কেন এমন করলাম, দাঁড়াও একটু, এই সবে বাইরে থেকে এলাম। এই বলে একটু জল খেয়ে অভিনব বাবুর উপরে উঠে বসলেন। তারপর বললেন, তোমার পুরো সম্পত্তিটাই আমার চাই, তোমার পোস্টটাও আমার চাই। তুমি বেঁচে থাকতে সেটা হবে না। দিনের পর দিন যখন ওই আইভির সাথে শুয়েছ, আমি একা ঘরে শুয়ে কাঁদতাম। তারপর একদিন ভাবলাম আর না, তোকেও মারবো আর সাথে তোর আইভিকেও মারবো, কিন্তু জেল আমি যাব না, ফাঁসবে প্রাঞ্জল। প্রাঞ্জল জানতো না যে ইনসুলিনের ডোজ হাই ছিল, আমি বদলেছিলাম, কিন্তু তোর আমার হাতেই মৃত্যু আছে। এই বলে ছুরিটা সোজা গলায় বসিয়ে দিলেন। তারপর বারংবার আঘাতে যখন গলা ক্ষতবিক্ষত হয়ে গেল, তখন বিছানা থেকে নেমে ডাক্তারকে ফোন করলেন আর ছুরিটা নিজের আলমারিতে রাখা মদ দিয়ে পরিষ্কার করলেন। তারপর প্রাঞ্জল বাবুর দিকে ঘোরানোর জন্য বারান্দায় গিয়ে ওনার মতো করে সিগারেটটা খেয়ে ফেলে রাখলেন। তারপর পুলিশে ফোন করলেন। 28 জানুয়ারি জি টেকনোলজির অফিস, বিদিশা দেবীর কেবিন। সত্যবাবু আরেক চুমুক মেরে বললেন, কি বিদিশা দেবী, মিলল নাকি কিছু মিস করে গেলাম? চুপ করে রইলেন বিদিশা দেবী। তাহলে আর দেরি কেন, পরের ঘটনাটাও শুনেই নিন। আপনি প্রেস মিটের আগের দিন জানতে পারেন যে অভিনব বাবু আপনার নামেই সিইও পদটা রেখে গেছেন ওনার অবর্তমানে। ব্যাপারটা আরও জেনিউন করার জন্য আর প্রাঞ্জল বাবুকে পুরোপুরি ফাঁসানোর জন্য আপনি প্ল্যানটা ফেদে ফেললেন। প্রেস মিটের আগের রাতে আপনার কথায় শামীম তার করা ভিডিওটা প্রাঞ্জল বাবুকে পাঠিয়ে বলে আপনাকে ফরওয়ার্ড করতে। আপনাকে ফরওয়ার্ড করার পর আবার একটা মেসেজ যায় প্রাঞ্জল বাবুর কাছে, তাতে আইভি দেবীর অ্যাড্রেস দেওয়া হয় আর পরের দিন দুপুরে যেতে বলা হয় ওনাকে। উনিও ড্যাং ড্যাং করতে করতে রহস্য উদ্ধার করতে পৌঁছে যান আইভির বাড়ি। ভেতরে ঢুকে দেখেন আইভি দেবীর লাশটা পড়ে আছে বিছানায়। দেখে উনি পালিয়ে আসেন আর সব মেসেজ ডিলিট করে দেন। তাহলে এবার কথা হলো, আইভি দেবীর খুনটা কখন হলো? আপনি সেদিন ঠিক বলেছিলেন যে আপনার শাশুড়ির শরীর খারাপ করেছিল দুপুরে,
কিন্তু আপনি তার আগেই আইভি দেবীর বাড়ি যান। সেখানে আইভি দেবী খুনের ঘটনা 20 জানুয়ারি প্রেস মিটের দিন দুপুরে। ম্যাডাম, এই যে এটাই তিলোত্তমা অ্যাপার্টমেন্ট, উবের ড্রাইভার বললেন। অনলাইন পে করে দিয়েছি বলেই বিদিশা দেবী গাড়ি থেকে নেমে গেলেন। তারপর বিদিশা দেবী আইভির ফ্ল্যাটের কাছে গিয়ে হাতে রুমাল বেঁধে বেল বাজালেন। আইভি গেট খুলে অবাক হয়ে বলল, ম্যাম আপনি? হ্যাঁ, ভেতরে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই আসুন। আসলে অভি আর নেই, আজ প্রেস মিট, তুমি আমার নতুন বিয়ে, তাই ভাবলাম একসাথেই যাব, তাই চলে এলাম তোমাকে নিতে। 2 কাপ কফি নিয়ে এসো, খাই দুজনে, তারপর বেরোবো। নিশ্চয়ই ম্যাম। 5 মিনিট পর কফি নিয়ে এলো আইভি। বিদিশা দেবী এক চুমুক মেরে বললেন, আর একটু চিনি হলে ভালো হতো। আইভি চিনি আনতে গেলে বিদিশা দেবীর সাথে আনা ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন চায়ে। কফির কাপটা হাতে তুলে একটা সিগারেট জ্বালিয়ে বিদিশা দেবী বললেন, চিয়ার্স। দুজনেই আস্তে আস্তে কফির কাপে চুমুক মারতে মারতে গল্প করতে লাগলেন। তোমার সাথে তো অভির সম্পর্ক ছিল, খারাপ লাগছে না আজ আর অভি নেই? কি বলছেন ম্যাম? অবাক হয়ে বলল আইভি। ন্যাকা, কি ভেবেছ আমি জানি না কিছু? এই বলে ব্যাগ থেকে আইভি আর অভিনব বাবুর 2টো অন্তরঙ্গ মুহূর্তের ছবি বার করে সামনে রাখলেন বিদিশা দেবী। আমার না মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে। কেন বলুন তো? সিগারেটটা অ্যাশট্রেতে নিভিয়ে বিদিশা দেবী বললেন, আমার কথাতে তোমার নেশা হয়ে গেছে হয়তো। বলতে বলতে আইভি দেবীর কথা জড়িয়ে গিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়লেন। এই সুযোগেই ছিলেন বিদিশা দেবী। যথারীতি এরপর আইভিকে টেনে বেডরুমে নিয়ে গেলেন। তারপর কফির কাপ আর চামচটা ওয়াশ বেসিনে ভালো করে ধুয়ে ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। এরপর সোফার পাশে এসে অভিনব বাবু আর আইভির অন্তরঙ্গ মুহূর্তের ছবি 2টো ফেলে রাখলেন। তারপর নিজের ব্যাগ থেকে ছুরি বার করে বেডরুমের দিকে গেলেন। দেখলেন আইভি প্রায় অচৈতন্য হয়ে পড়ে আছে বিছানায়, আর আলতো গলায় বলছে, কি খাওয়ালি আমাকে তুই, ইউ বিচ। আচ্ছা আমি বিচ? তুই তার সাথে যখন তখন শুয়ে পড়বি আর আমি বিচ? বাহ। তারপর আস্তে আস্তে আইভির শরীরটা নিস্তেজ হয়ে পড়লে বিদিশা দেবী ছুরিটা দেখতে দেখতে বলা শুরু করলেন, তুই ঠিকই বলেছিস, আসলে না আমি বিচ, আর এটা আমার গর্ব। এই বলে বিছানার উপর উঠে আইভিকে সোজা করে শুয়ে তার উপরে বসে গলায় ছুরিটা বোলাতে বোলাতে আবার বললেন, হ্যাঁ আমি বিচ, কারণ আমি নিজে বড় হতে চাই, অনেক বড়, সবার উপরে। আর অত উপরে উঠতে গেলে বিচ না হয়ে উপায় নেই রে। নিজে দিনের পর দিন অভির স্ত্রী আছে জেনেও শুধুমাত্র স্বার্থের জন্য অভির সাথে শুয়েছিস। হ্যাঁ আমি বিচ। অভিকে মারলাম, এবার তুইও মরবি। তুই মরলে তবেই প্রাঞ্জল জেলে যাবে, আর তবেই আমি সিইও হব। বলেই গলায় ছুরি দিয়ে আঘাত করতে লাগলেন বারবার। বিছানা রক্তাক্ত হতে লাগলো, তবু উনি কোপানো থামালেন না। প্রায় 20 সেকেন্ড ধরে কুপিয়ে কুপিয়ে গলা ছিন্ন ভিন্ন করে দিলেন। তারপর উঠে বিছানা থেকে নেমে আবার বললেন, আমি বিচ। 28 জানুয়ারি বিদিশা দেবীর কেবিন। আবার এক চুমুক মেরে সত্যবাবু বললেন, কি বিদিশা দেবী, সব মনে পড়ল? স্বামী পুরো সত্যিটাই বলে দিয়েছে আমাদের, শুধু খুন 2টো হতেই যা দেখেনি। বিদিশা দেবী মাথা নিচু করে চুপ করে রইলেন। তারপর আবার সত্যবাবু বললেন, আসলে কি বলুন তো, আপনার পুরো প্ল্যানটাই পারফেক্ট ছিল। প্রথমে নিজেকে ফ্রেম করলেন, তারপর ঘুরিয়ে প্রাঞ্জল বাবুকে। কিন্তু কেসটা সলভ হলো ওই একটা ছোট হোয়াটসঅ্যাপ আপডেটে। আপনাকে আগেই বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে কমিটিং এ ক্রাইম ইটসেলফ ইজ এ ক্লু ফর ইনভেস্টিগেশন। তো আপনার কিছু বলার আছে? আর বিদিশা দেবী? বিদিশা দেবী উঠে দাঁড়িয়ে প্রাঞ্জল বাবুকে বললেন, তোমার উপর পুরো দায়িত্ব রইল, অল দ্য বেস্ট। তারপর সত্যবাবুর দিকে তাকিয়ে বললেন, গুড জব অফিসার, চলুন। সত্যবাবু গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বললেন, সুতপাকে ডাকো গোবর, আমরা হাত করা পড়ালে আবার মহিলা সমিতি হাঙ্গামা করবে, ঝামেলার তো শেষ নেই। পরের দিন 29 জানুয়ারি সত্যবাবুর কেবিন। গোবর্ধন বাবু দরজায় নক করে বললেন, আসবো স্যার? এসো এসো। গোবর্ধন বাবু তার হাতে করে আনা ফ্রেম করা 10 ইয়ার্সের সার্ভিসের সার্টিফিকেটটা এগিয়ে দিয়ে বললেন, এই যে স্যার আপনার সার্টিফিকেট আর মেডেল। আমি আসছিলাম তাই নিয়েই এলাম।
বললাম আপনাকে দিয়ে দেব। কংগ্রাচুলেশন স্যার। সত্যবাবু ফ্রেম থেকে সার্টিফিকেটটা বার করে খালি ফ্রেমটা তার পিছনের দেওয়ালে টাঙানো অন্য খালি ফ্রেমগুলোর পাশে ঝুলিয়ে রাখলেন, আর সার্টিফিকেটটা ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। তারপর মেডেলটা পেছনের আলমারিতে উল্টো করে ঢুকিয়ে রেখে বললেন, একটা নতুন কেস এসছে, এই যে ফাইল। মোহনকে বলো চা দিতে 1 কাপ। আপনাদের এই গোয়েন্দা গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো অন্য আরেকটি গল্প নিয়ে।